অ্যাকচুয়ালি নিজের নিজের ভাবনার চিন্তা হতে পারে। ভারতের সংবিধান এরকম কোনো লোককে অধিকার দেয়নি যে এইরকম কথা বলবে বা এই ডিসিশন নেবে যে আমি নেব না। যখন আপনি মানুষ আপনাকে যখন রিজেক্ট করেছে, আপনাকে মানুষের যে ভার্ডিক্ট আছে, ম্যান্ডেট আছে, ওটাকে মেনে নিয়ে সংবিধান অনুযায়ী আপনাকে নিশ্চিতভাবে গদিটা ছেড়ে দিতে হবে। উনি নাই ছাড়তে পারেন, ওনার বিষয় থাকতে পারে, কিন্তু সংবিধান নিজের কাজ করবে। এখন সসম্মানে ছাড়লে উনি যেতেন, নাহলে সংবিধান ওনাকে যাওয়ার জন্য বাধ্য। পরবর্তীকালে দেখা গেছে যে আজকে সকাল থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি এবং তাদের অফিস প্রিমিসেস থেকে সিকিউরিটি সরিয়ে দিল এবং তারা তাদেরকে নর্মাল যেরকম জেট ক্যাটাগরি থাকে সেরকমই ছিল। তো আগে যেটা দেখা যেত, ওখানকার মানুষও প্রচন্ড একটা বিক্ষুব্ধ ছিল যে রাস্তা দিয়ে যাতায়াত করা যেত না। এই বিষয়ে কিভাবে দেখছেন বিষয়টা? দেখুন, আপনাকে বলি, পশ্চিমবাংলার মানুষের চেয়ে বেশি সচেতন রাজনৈতিক মানুষ ভারতে অন্য কোনো রাজ্যেতে দেখা যায় না। আপনি আরও দেখবেন যে আপনি অন্যায় অবিচার করলে একটা নিচে কাহাওয়াত আছে যে পাপ নিজের বাপকে ছাড়ে না, সেটা কিন্তু আপনাকেও ছাড়বেন, আমাকেও ছাড়বেন। ন্যাচারালি উনি ভারতের মানুষ, যদি ওনার জন্য কোনো যদি ভুল হয়ে থাকে তাহলে নিশ্চিতভাবে উনিও এটা থেকে বাঁচতে পারবেন। মানুষ ওখানে খুশ আছে এক কারণে, যে মানুষের জীবনটা নিশ্চিতভাবে ওখানে ডিস্টার্ব হয়ে গেছিল। কাল থেকে হয়তো মানুষ ওখানে নিশ্চিতভাবে ভালো থাকবে। এবার আসি আপনার বিধানসভায়। আপনার বিধানসভায় হেভিওয়েট প্রার্থী ছিল বাবা এমপি এবং সেই শীর্ষেন্দু বন্দ্যোপাধ্যায়, যিনি পরিষ্কার মিছিল মিটিংয়ে বারবার বলেছেন যে এলাকার বিরোধীরা, তৎকালীন বিরোধীরা অর্থাৎ বিজেপি বা সিপিএম, তারা কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিতে পারেনি, ভারী হয়ে গেছে, এবারে আসছে শীর্ষেন্দু। এই স্টেটমেন্টটা আজকের সাথে কতটা প্রাসঙ্গিক? মুশকিলটা আছে, আপনাকে বলি যে চকলেট বয় থাকে, ঠিক আছে, এটা আপনাকে একটু বুঝতে হবে। উনি নিশ্চিতভাবে একটা যোগ্য বাবার যোগ্য পুত্র, আইনজীবীর পুত্র আইনজীবী, এটা আমার মানতে একটু দ্বিধা নেই। কিন্তু পলিটিক্সটা অনেক সাধনার বিষয়। উত্তরাধিকার সূত্রে আপনি প্রার্থী পদ পেয়ে মানুষ আপনাকে অ্যাকসেপ্ট করে নেবে, এটা কিন্তু সবসময় হবে, এটা মেনে নিতে পারে না। উত্তরপাড়া মানুষ সচেতন মানুষ, বুদ্ধিমান মানুষ, শিক্ষিতদের এটা জায়গা, প্রতিষ্ঠিতদের এটা জায়গা। উত্তরপাড়া মানুষ তার অহংকার কে প্রতিবাদ করেছে আর ওনাকে রাস্তা দেখিয়ে দিয়েছে। একটা মানুষের একটাই ভোটের ভ্যালু, কিন্তু এইরকম এই ঘটনা ঘটলো, একটা বিরল ঘটনা, যেটাতে একটা ভোট দিয়ে উত্তরপাড়া মানুষ দুজনকে উত্তরপাড়া থেকে বিদায় করলো আর সঙ্গে তাদের মালকিনকে বিদায় করলো। পাশাপাশি একটা কথা যদি জিজ্ঞেস করি যে যখন এর আগের টার্মে অর্থাৎ কাঞ্চন মল্লিক যখন বিধায়ক ছিলেন, তখনও কিন্তু বলা হয়েছিল যে উত্তরপাড়ার উন্নয়ন, হুগলির উন্নয়ন বা বিভিন্ন বিধানসভা ভিত্তিক উন্নয়নগুলো হয়েছে। আজকের ডেটে দাঁড়িয়ে এই কাঞ্চন মল্লিক টার্মটা শেষ হওয়ার পরে, এই শীর্ষেন্দু বন্দ্যোপাধ্যায় হেরে যাওয়ার পরে দীপাঞ্জন চক্রবর্তীকে পেলেন। এই দীপাঞ্জন চক্রবর্তীর কাছে আপনি কি চাইবেন? আপনার বিধানসভা উন্নয়নের জন্য আপনার কি চাইবেন? উত্তরপাড়ার মানুষ যে একটা বিধায়ক কাছ থেকে পরিষেবা পাওয়া দরকার, উত্তরপাড়া বিধানসভা ওটাই চাইবে। এবারে আপনি প্রথমে 34, তারপরে 15-তে আদমি অনেকবার থেকে গেছিল বলে এখন নতুন পন্থা বা পথ দেখেছে। আর আপনাদেরকে বহুবার বলেছি, একবার না, পশ্চিমবাংলার মানুষ ঠিকই করে নিয়েছিল যে এবারে সরকার পাল্টাতে হবে, সরকার পাল্টাতে হবে। এটা কিন্তু আপনার আমার এটা ডাক ছিল না, আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি একটি ডাক দিয়েছিলেন, পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। এটার মধ্যে একটা যোগ ছিল, মানুষকে বোঝাতে পেরেছেন যে মাল টানা সরকার পাল্টানো দরকার, তাই বিজেপি সরকার, এইটা উনি বোঝাতে পেরেছেন। পশ্চিমবাংলার মানুষ, সমস্ত মানুষ, ধর্ম জাতিকে সব সাইডে রেখে দিয়ে বিপুলভাবে ভোট দিয়েছে, তাই এর প্রতিফল। 26 সালে তৃণমূলের এই হার, তৃণমূলের পুরনো নেতৃত্ব যারা ছিলেন বা আছেন তারা কিন্তু যথেষ্ট সমালোচনা শুরু করেছে। আজকে ডেটে দাঁড়িয়ে আপনি তো কোনো এক সময় তাদের সাথে ছিলেন, আজকে প্রাক্তন হতেই পারেন,
যদি সেই সময়ের বরিষ্ঠ একজন রাজনীতিবিদ হিসেবে আপনাকে আমি ধরি, তাহলে আপনার চোখেও কি মনে হয় যে এই তৃণমূল সরকারের আজকের এই অবস্থার জন্য সত্যি যেভাবে দিনগুলো চলেছে, যদি তার কারণে বিবরণ আমরা পেতে পারি? এটা আমি অনেক দিন আগে প্রতিবাদ করেছিলাম, যখন পশ্চিমবাংলার অন্য যারা তৃণমূল কংগ্রেস কর্মী বা নেতা ছিল, যদি ওই সময়টাতে আমাকে যদি সমর্থন দিয়ে থাকতো, আমার কথাটাকে যদি তারা মান্যতা দিয়ে থাকতো, তাহলে আজকে যে পরাজয় তার জন্যে আর কে হাহাকার হচ্ছে, কান্নাকাটি হচ্ছে, ভাবনা আলোচনা হচ্ছে, এটা কিন্তু হতো না। কারণ কিছু অহংকারী লোক যারা ওই একটা কুর্সির ইর্দে গির্দে থেকে বিভিন্ন সময় বিভিন্ন রকম দুর্নীতি সঙ্গে যুক্ত হলো, তারা কিন্তু শেষ অবধি বিধান সভার লড়ার জন্য প্রার্থী পদ পেল। মানুষ তো বোঝে ভাই, মানুষকে যদি কোনো মানুষ বুঝে যে মানুষ বুঝতে পারে না, মূর্খ, তাকে গিমিক দিয়ে, তাকে প্রলোভন দিয়ে, তাকে ওই 1500 টাকা লাকি ভান্ডার দিয়ে কি 1500 টাকা জুয়ো সাথী দিয়ে মানুষকে দীর্ঘদিন বোকা বানানো যাবে, এটা হয় না। আর আপনি জগদ্দল পাত্থার মতন সরকার একটা 34 বছরের, তাকে যদি পশ্চিমবাংলার মানুষ ওই বিদায় করে দিয়ে থাকে, তো এই 15 বছরে দুর্নীতি সরকারকে করবে না বা করতে পারবে না, এটা ভাবার কোনো কারণ ছিল। এবারে হারার পর অনেক লোক অনেক কথা বলতে পারে। আরেকটা আরেকটা বিষয়, যে আপনি সম্ভবত কংগ্রেস আমল দেখেছেন, সিপিএম তো দেখেছেন, তৃণমূলের সাথে কিছুদিন দরও করেছেন, বিজেপি সরকার দেখছেন। যদি সাধারণ নাগরিক হিসেবে আপনার থেকে প্রশ্ন করি, কোন দলটা সব থেকে বেশি এখনো পর্যন্ত এগিয়ে আছে, কি বলবেন? দেখুন, এগিয়ে আছে তো তো নিশ্চিতভাবে ভারতীয় জনতা পার্টি এগিয়ে আছে বলে কালকে সরকার করতে যাচ্ছে বা পরশু সরকার করতে যাচ্ছে। নিশ্চিতভাবে আমরা কংগ্রেস করতাম, তারপরে আমাদের মনে হলো যে কংগ্রেস কোনো কারণে সিপিএমের মতন একটি দলকে এখান থেকে সরাতে পারছে না, উৎখাত করতে পারছে না বলে আমরা মমতা ব্যানার্জি সঙ্গে গেলাম। কিন্তু আমরা যেটা দেখলাম যে উনি কপি পেস্ট সরকার চালান, বামপন্থী যে দুর্নীতি, যে আহ, আহ, লুটের যে সরকার ছিল, সেটাকে উনি কাট পেস্ট করে নিয়ে চাকরির দুর্নীতি করলেন, স্বাস্থ্য দুর্নীতি করলেন, অভয়ার মতন একটা নির্মম হত্যার বিচার দিতে পারলেন না। এবারে বলার জন্য বলতেই পারে যে আমরা করেছি, এটাতে আপনারা সার্চ করলে দেখবেন যে এই লোকগুলো যারা আছে কোথাও না কোথাও ওনার সঙ্গে কিন্তু খুব কাছ থেকে জড়িয়েছিল। এই সেই জন্যে এখানে পশ্চিমবাংলা বিচার পায়নি। আর পশ্চিমবাংলার মানুষ আর চায় না যে আবার নতুন করে একটা অভয়া হোক, আবার পশ্চিমবাংলার মানুষ কোনো বিচার না পাক, এটা কিন্তু চায় না। মানুষ চায় যে আমরা বিচার পাই প্রত্যেকটা জিনিসে, আর পশ্চিমবাংলার মধ্যে আইনের একটা শাসন হোক, যেটা বিগত 7-8 বছর ধরে পশ্চিমবাংলা থেকে এই শাসনটা চলে গেছে। নিশ্চিতভাবে আইন প্রতিষ্ঠা করা আর সুন্দর, যেহেতু আমাদের প্রধানমন্ত্রী সাহেব, আমাদের হোম মিনিস্টার সাহেব, স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব বলেছেন যে একটা আমরা সোনার বাংলা গড়ব, মানুষ বিশ্বাস করেছে। সারা ভারতের রাজ্যগুলোর মধ্যে ভারতীয় জনতা পার্টি সরকার চলছে, বিশ্বাস করেছে যে ওখানে যদি ভালো সরকার চলতে পারে, তাহলে পশ্চিমবাংলা নয়। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এক সময় ছায়া সঙ্গী, বর্তমানে হুগলি জেলা মেন্টর। বলছি, আচ্ছা বাবু, শেষমেশ তৃণমূলকে একদম পর্যদস্ত করে সরকারে এসে গেছে বিজেপি, কিন্তু বিষয় হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এখনো পদত্যাগ দেননি। উনি পরিষ্কার প্রেস কনফারেন্স করে বলেছেন, আমি পদত্যাগ দেব না, পদত্যাগ করবো না। তাহলে আগামী বাংলায় কি দুখানা মুখ্যমন্ত্রী নিয়ে আমরা বাস করবো? না, অ্যাকচুয়ালি নিজের নিজের ভাবনার চিন্তা হতে পারে। ভারতের সংবিধান এরকম কোনো লোককে অধিকার দেয়নি যে এইরকম কথা বলবে বা এই ডিসিশন নেবে যে আমি নেব না। যখন আপনি, মানুষ আপনাকে যখন রিজেক্ট করেছে, আপনাকে মানুষের যে ভার্ডিক্ট আছে, ম্যান্ডেট আছে, ওটাকে মেনে নিয়ে সংবিধান অনুযায়ী আপনাকে নিশ্চিতভাবে গদিটা ছেড়ে দিতে হবে। উনি নাই ছাড়তে পারেন, ওনার বিষয় থাকতে পারে, কিন্তু সংবিধান নিজের কাজ করবে। এখন সসম্মানে ছাড়লে উনি যেতেন, নাহলে সংবিধান ওনাকে যাওয়ার জন্য বাধ্য। পরবর্তীকালে দেখা গেছে যে আজকে সকাল থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি এবং তাদের অফিস প্রিমিসেস থেকে সিকিউরিটি সরিয়ে দিল, এবং তারা তাদেরকে নর্মাল যেরকম জেট সিকিউরিটি জেট ক্যাটাগরি থাকে সেরকমই ছিল। তো আগে যেটা দেখা যেত, ওখানকার মানুষও
প্রচন্ড একটা বিক্ষুব্ধ ছিল যে রাস্তা দিয়ে যাতায়াত করা যেত না। এই বিষয়ে কিভাবে দেখছেন বিষয়টা? দেখুন, আপনাকে বলি, পশ্চিমবাংলার মানুষের চেয়ে বেশি সচেতন রাজনৈতিক মানুষ ভারতে অন্য কোনো রাজ্যেতে দেখা যায় না। আপনি আরও দেখবেন যে আপনি অন্যায় অবিচার করলে একটা নিচে কাহাওয়াত আছে যে পাপ নিজের বাপকে ছাড়ে না, সেটা কিন্তু আপনাকেও ছাড়বেন, আমাকেও ছাড়বেন। ন্যাচারালি উনি ভারতের মানুষ, যদি ওনার জন্য কোনো যদি ভুল হয়ে থাকে তাহলে নিশ্চিতভাবে উনিও এটা থেকে বাঁচতে পারবেন না। মানুষ ওখানে খুশ আছে এক কারণে, যে মানুষের জীবনটা নিশ্চিতভাবে ওখানে ডিস্টার্ব হয়ে গেছিল। কাল থেকে হয়তো মানুষ ওখানে নিশ্চিতভাবে ভালো থাকবে।